আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। সাবস্ক্রাইব করুন। বাংলার এক ছায়া সুনিবিড় গ্রাম অসীমপুর। সেই গ্রামের মেঠো পথ, সবুজ ক্ষেত আর মাটির সোঁদা গন্ধ যেন রূপকথার মতো। কিন্তু এই সুন্দর গ্রামের একটাই অভিশাপ, গ্রামের লোভী আর ধূর্ত জমিদার চন্দ্রকুমার। সে গ্রামের গরিব সরল চাষিদের নিজের ফাঁদে ফেলে তাদের সব ফসল লুটে নিত। নে 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 দিলদার, ধানের বস্তাগুলো গাড়িতে তোল, আর ওই কুটোগুলো ওদের জন্য রেখে যা। এমনটি করবেন নি কর্তা, দোহাই আপনার। বউ ছেলেমেয়ে নিয়ে যে না খেতে পেয়ে মারা যাব। হায় 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 হায়, আমাদের কি সর্বনাশ হলো! একদম খাঁটি কথা বলেছেন হুজুর। আপনার বুদ্ধির কাছে তো শিয়ালও হার মানবে। এই চাষাগুলো দিন রাত মাটি খুঁড়বে আর আমরা বসে বসে রাজভোগ খাবো। আমি ভাবছি এবার জমির ভাড়ায় এক নতুন খেলা খেলব। এমন শর্ত দেব যাতে ফসলও আমার গোদামে ওঠে আর চাষারাও আমার পায়ের কাছে পড়ে থাকে। তুই শুধু লোক জোগাড় কর। ওদিকে গ্রামের সবচেয়ে গরিব কিন্তু পরিশ্রমী চাষি আসাদ, নিজের বলতে তার এক ছটাক জমিও নেই। বাড়িতে তার একমাত্র সম্বল তার মেয়ে দৌলতী। বাবা, আজও তাড়াতাড়ি ফিরে এলে? কাজ পেয়েছ না? কি করব মা, আজ সারা গ্রাম ঘুরলাম, কেউ কাজে নিল না রে মা। সে কি বাবা, আজও কোথাও কাজ পেলে না? কাজ না করলে কোথায় থেকে ভাত খাবো? না রে, অসীমপুর জমিতে গেলাম, ওরা বলল লোক নেওয়া হয়ে গেছে। হাটে গেলাম যদি মোট বওয়ার কাজ পাই, সেখানেও আজ মন্দা। কপালটাই আমাদের পুড়েছে রে মা। ঘরে যে আর এক দানা চালও নেই বাবা। ভেবেছিলাম আজ তুমি কিছু আনলে উনুন ধরবে। আজও কি তাহলে আমাদের শুধু জল খেয়েই থাকতে হবে? কি করব মা, আজ সারা গ্রাম ঘুরলাম, কেউ কাজে নিল না রে মা। আর পারছি না রে মা, আজ কাজ আছে তো কাল নেই। এমন করে আর কতদিন অনাহারে কাটাবো? তোর এই শুকনো মুখ আমি আর দেখতে পারছি না। বাপ হয়ে মেয়েকে দুমুঠো ভাত দিতে পারছি না। অমন কথা বলো না বাবা। আমি অনেক ভেবেছি, এভাবে আর অন্যের দয়ার দিকে তাকিয়ে থাকব না। আমি আজই বড় সাহেবের কাছে যাব। বড় সাহেব কাছে? কিন্তু বাবা, শুনেছি উনি তো খুব সুবিধার লোক নন। জানি মা, লোকটা ধূর্ত, কিন্তু এ ছাড়া আর পথ নেই। তার তো অনেক জমি পতিত পড়ে থাকে। আমি গিয়ে হাতে পায়ে ধরে বলবো আমাকে 1 বিঘা জমি যেন ভাগে দেয়। ফসল ফললে বেচে আগে তার জমির ভাড়া আর পাওনা মিটিয়ে দেব। তারপর যা থাকবে তাতে অন্তত আমাদের দুবেলার অন্ন তো জুটবে। নিজের হাতে চাষ করলে অন্তত উপোস করতে হবে না। তুমি যা ভালো বোঝো বাবা, কিন্তু দেখো উনি যেন আবার কোনো বিপদে না ফেলেন। পেটের জ্বালার চেয়ে বড় বিপদ আর কি হতে পারে মা? তুই একটু জল দে, খেয়েই আমি বড় সাহেব বাড়ির দিকে রওনা দিই। দুবেলা দুমুঠো ভাতের আশায় সনাতন বাধ্য হয়ে জমিদারের কাছে আসে একটু জমি চাইতে। বড় সাহেব, ঘরে 1 দানা চাল নেই। আপনি যদি দয়ামায়া করে 1 বিঘা জমি চাষ করতে দিতেন তবে বড্ড উপকার হতো। আমি দিন রাত এক করে খাটব বড় সাহেব। জমি তো আমি দেব রে আসাদ, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বড় সাহেব? সবাই তো অর্ধেক অর্ধেক ভাগ নেয়, আমি কিন্তু সেসবে নেই। আমার শর্তটা কিন্তু অন্যরকম। আপনি যা বলবেন তাই বড় সাহেব, আমি সব শর্ত মানতে রাজি। আপনি শুধু কাজ করার সুযোগটুকু দিন। বড় সাহেব, তোদের জন্যই তো দিনরাত ভাবেন রে আসাদ। শোন তবে শর্তটা, তুই হুজুরের জমিতে যা খুশি চাষ কর, কিন্তু ফসল ওঠার পর পাল্লায় মেপে ফসলের যে অংশটা ওজনে সবচেয়ে ভারী হবে সেটা হবে বড় সাহেবের, আর যে অংশটা হালকা সেটা তুই নিবি। বুঝলি? ঠিক আছে, তাহলে বড় সাহেবদের ওই পশ্চিম দিকটার জমি তোর। যা, ফলন কিন্তু ভালো চাই, মনে রাখিস। জি আচ্ছে বড় সাহেব। আসাদ একজন পরিশ্রমী কৃষক। ভোরের আলো ফুটতেই সে মাঠে চলে যায়। কাঁধে করে জল নিয়ে জমিতে যায়, যেন ফসলের কোনো অভাব না হয়। নিজের হাতে কোদাল দিয়ে জমি কেটে প্রস্তুত করে, ঘাম ঝরিয়ে মাটি নরম করে তোলে।
এরপর গরু দিয়ে জমি চাষ করে, মাটিকে আরও উর্বর করে তোলে। কয়েক মাস কেটে গেছে। আসাদ নিজের রক্ত জল করে জমিতে বাদাম চাষ করেছে। ফলনও হয়েছে বাম্পার। মাটির নিচে বড় বড় বাদাম ধরেছে। আসাদের মনে খুব আনন্দ। এবার হয়তো সংসারের কষ্ট ঘুচবে। বাবা, ও বাবা, তুমি এখনো এখানে বসে আছো? দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। স্নান খাওয়া করবে না? দেখ মা, একবার মাঠটার দিকে তাকিয়ে দেখ, কেমন সবুজ হয়ে আছে। আমার শরীরের ঘাম যেন গাছ হয়ে মাঠে দুলছে। মনে হচ্ছে মাটির নিচে বাদামও খুব ভালো হয়েছে এবার। হ্যাঁ বাবা, গাছগুলো খুব সুন্দর হয়েছে। তুমি যে এত খেটেছ, তার ফল তো পাবেই। যা মনে হচ্ছে এবার আর আমাদের কষ্ট থাকবে না রে মা। এই বাদাম বেচে আগে জমিদারের পাওনা মিটিয়ে দেব, তারপর যা থাকবে তাতে আমাদের বছর পার হয়ে যাবে। তোকে আর ছেঁড়া কাপড় পরতে হবে না, দুবেলা পেট ভরে ভাত খাওয়াতে পারবো। তুই দেখিস এবার আমাদের দিন ফিরবেই। কিন্তু বাবা, আমার কেন জানি ভয় করছে। জমিদার বাবু মানুষটা সুবিধার নন। অমন অদ্ভুত শর্ত দিলেন, ভারীটা ওনার, হালকাটা তোমার। উনি যদি কোনো প্যাচ কষেন, তুমি তো সরল মানুষ, উনার চালচাতুরিতে যদি আবার বিপদে পড়ো। আরে পাগলি, তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? জমিদারবাবু বলেছেন ভারীটা ওনার। আমি তো হিসেব করে দেখেছি, এর মানে হলো ফসলের ওজনের একটু বেশি ভাগটা, মানে অর্ধেকের বেশি বাদাম ওনাকে দিতে হবে। তাতে আমাদের খুব একটা ক্ষতি হবে না রে মা। যা বাম্পার ফলন হয়েছে, ওনাকে ওনার ভারী ভাগটা বুঝিয়ে দিয়েও আমাদের যা থাকবে তাতেই আমাদের সারা বছর রাজার হালে চলে যাবে। তুই দেখিস এবার আমাদের দিন ফিরবেই। ভগবান করুক তাই যেন হয় বাবা। তুমি অনেক খেটেছ। ফসল ভাগ করার দিন বড় সাহেব আর দিলদার একটা বড় দাড়ি পাল্লা নিয়ে মাঠে হাজির হল। কই রে আসাদ, আন তোর ফসল, এবার মাপা হোক। বড় সাহেব, এই দেখেন বাদাম, ওজন তো পাথরের মতো ভারী, আর এই বাদাম গাছগুলো তো একদম ফুরফুরে হালকা। শর্ত মনে আছে তোরে আসাদ? ভারী অংশটা কিন্তু আমার, তাই এই সব বাদাম আজই আমার গোদামে যাবে, আর তুই এই হালকা গাছপালাগুলোও বাড়ি নিয়ে যা। আপনি কি বলছেন? সারা বছর হাড় ভাঙা খাটুনি খাটলাম আমি, আর আপনি সব বাদাম নিয়ে যাবেন? এই শুকনো বাদাম গাছগুলো দিয়ে আমি কি করব? এ তো কেউ কিনবে না, আমি খাবো কি? বড় সাহেবের সাথে মুখে মুখে তক্ক করিস নে। শর্ত তো শর্তই। জমি দেওয়ার আগেই আমরা বলে নিয়েছিলাম যে ভারীটা বড় সাহেবের। যা, এবার এইগুলো নিয়ে বাড়ি যা। হায় 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 হায়, এ আমার কি সর্বনাশ হলো! আসাদ বাদাম গাছগুলো নিয়ে চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরল। দৌলতী বাবাকে দেখে তো অবাক। বাবা, তুমি এই গাছগুলো কেন এনেছ? আমাদের ভাগের বাদাম কোথায়? বাদাম বাদাম আর আমাদের কপালে নেই রে মা। ওই ধূর্ত বড় সাহেব আর তার চামচা দিলদার, ওরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে পথে বসিয়ে দিয়ে গেল। আমি বড্ড বোকা রে মা, আমি ওদের শয়তানি বুদ্ধি ধরতে পারিনি। তুমি শান্ত হও বাবা। কি হয়েছে আমাকে খুলে বলো তো? ওরা কি করেছে? জমি নেবার সময় উনি শর্ত দিয়েছিলেন মনে আছে, যে ফসলের ভারী অংশ ওনার আর হালকা অংশ আমার। হ্যাঁ, সে তো আমি জানি। তুমি তো রাজিও হয়েছিলে। আমি তো মুখ্য মানুষ মা। আমি সরল মনে ভেবেছিলাম ভারী মানে হয়তো ফসলের ওজনের বেশি ভাগটা, মানে অর্ধেকের বেশি বাদাম উনি নেবেন। আমি ভেবেছিলাম বড় সাহেব মানুষ, বেশিটাই তো নেবেন। কিন্তু আজ মাঠে যখন ফসল ভাগ হলো, তখন বুঝলাম ওরা কত বড় ফাঁদ দিয়ে এঁটে বসেছিল। কি করলো ওরা মাঠে? দিলদার একটা বিশাল দাড়ি পাল্লা নিয়ে হাজির হল। পাল্লার একদিকে রাখল সব বাদাম, আর অন্যদিকে চাপালো এই উপড়ে ফেলা বাদাম গাছ আর লতাপাতা। তুই তো জানিস মা, মাটির তলার বাদাম পাথরের মতো ভারী হয়, আর এই শুকনো গাছগুলো পাখির পালকের মতো হালকা। তারপর আর কি, পাল্লা তো বাদাম ভারে ওদিকেই ঝুঁকে পড়ল। জমিদার বাবু বললেন, বাদাম ভারী তাই সব বাদাম আমার, আর গাছ হালকা তাই সব গাছ তোর। আমার চোখের সামনে দিয়ে গাড়ি বোঝাই করে সব সোনার ফসল ওরা নিয়ে গেল রে মা, আর আমার কপালে ছুঁড়ে দিয়ে গেল এই শুকনো বাদাম গাছ। মানুষ এত নিচু হতে পারে?
গরিব মানুষকে এইভাবে ঠকালো? ছোড় আমি রোদ বৃষ্টি মাথায় করে রক্ত জল করা পরিশ্রম করলাম, ঘাম ঝরালাম, আর শেষে আমার কপালে জুটল শুধু এই শুকনো বাদাম গাছ। এখন আমি তোকে কি খেতে দেব মা? মহাজনের ঋণ শোধ করব কি দিয়ে? আমাদের যে না খেয়ে মরতে হবে রে মা। ওই ধূর্ত বড় সাহেব আমাদের সরলতার সুযোগ নিয়ে ঠকিয়েছে। তুমি কেঁদো না বাবা, ওর এই অহংকার আমি ভাঙবই। তুই কি করবি মা? ওর অনেক ক্ষমতা, ওরা আমাদের সব লুটে নেবে। তুই ওদের সঙ্গে পারবি না। এ বুদ্ধি কেনা যায় না বাবা। তুমি শুধু দেখো, কালই আমি বড় সাহেবের কাছে যাব। ওর পাতা ফাঁদেই আমি ওকে কিভাবে ফেলি তুমি শুধু দেখতে থাকো। এই চোখের জলের বদলা আমি নেবই। পরদিন সকালেই দৌলতী সোজা বড় সাহেবের বাড়িতে হাজির হয়। বড় সাহেবের আর দিলদার তখন বসে হিসেব কষছিল। নমস্কার বড় সাহেব, আমি চাষি আসাদের মেয়ে দৌলতী। তুই সাত সকালে এখানে কেন? আজ্ঞে, এবারের চাষে তো আমাদের ভাগে তেমন কিছুই আসেনি। সংসারে যে বড্ড অভাব আমাদের, তাই আমি ভাবছি আর একবার যদি জমিতে চাষ করতে দিতেন তাহলে খুব উপকার হতো। তুই চাষ করবি? তা আমার শর্তের কথা জানিস তো? ভারী অংশ কিন্তু আমার, পাতলা অংশ তোর। জি আজ্ঞে হুজুর, আমি আপনার ওই শর্তেই রাজি। ওজন করে যেটা ভারী হবে সেটা আপনার, আর হালকা অংশটা আমার। ঠিক আছে, মনে রাখিস কিন্তু। হ্যাঁ হুজুর, মনে রাখব। এই বলে দৌলতী ওখান থেকে চলে যায়। বড় সাহেব বাপ যেমন হ্যাদা, মেয়েটাও দেখছি তেমনই পোকা। খাটবে ও, আর লাভ হবে আমাদের। দৌলতী জমিতে কঠোর পরিশ্রম করে ফসল ফলাল। সময় গড়িয়ে গেল, ফসল কাটার সময় হল। বড় সাহেব আর দিলদার দাড়িপাল্লা নিয়ে হাসি মুখে মাঠে এলো তাদের ভাগ নিতে। কিরে দৌলতী, শুরু কর মাপা, এবার দেখি তোর কপালে কি জোটে। এই দেখুন বড় সাহেব, পাল্লার একদিকেই সাদা নরম তুলো আর অন্যদিকে তুলোর গাছগুলো চাপিয়েছি। দিলদার খুড়ো, তুমিই মেপে বলো কোনটা ভারী। বড় সাহেব, গাছগুলোই তো ভারী, পাল্লা তো গাছের দিকেই ঝুঁকে আছে। হ্যাঁ, আপনার শর্ত অনুযায়ী ভারী জিনিস আপনার। আর দেরি করবেন না দিলদার, এগুলো আপনাদের গাড়িতে তুলুন। হে মেয়ে, তুই আমাকে শুকনো কাঠ গুছিয়ে দিচ্ছিস? হুজুর, এটাই তো শর্ত ছিল। বাবা তো আগেরবার বাদাম গাছগুলো নিয়েছিল, কারণ সেগুলো বাদাম থেকে হালকা ছিল। এবারও হালকাগুলোই আমি নিলাম। হ্যাঁ, এগুলো সুযোগ পেলে একে উচিত শিক্ষা দেব। যাবে কোথায়? সেই আমার কাছেই আসতে হবে জমি চাইতে। চল বাড়িতে। কিরে দৌলতী, কি শুনছি, সত্য না মিথ্যা? আমাদের বড় সাহেব নাকি এখন টাকার বদলে ডালপালা নিয়ে গেছে। ও মা, সে কি কথা দাদু? আরে সারা গায়ের লোক তো বলা বলি করেছে শুনলাম। তুই নাকি ওনাকে এক গাড়ি শুকনা ডালপালা দিয়েছস। আমি কি করব দাদু? উনি তো শর্ত দিয়েছিলেন ফসলের বাড়ি অংশটা ওনার চাই। তা আপনি বলুন, ওই হালকা ফুরফুরে তুলার চেয়ে তুলা গাছ তো ওজনের বাড়ি হবে, তাই না? আমি তো ওনার সাথে ওনার পাওনা বাড়ি জিনিস ওনাকে বুঝিয়ে দিয়েছি। ওই শিয়ালটাকে তুই শেষমেশ গোল খাওয়াইলে? বাঘের ঘরে কাকের বাসা, একই বলে। বড় সাহেব ভেবেছিল ওজনে জিতবে, এখন বুঝুক ঠেলা। ওরা বাবার সরলতার সুযোগ নিয়ে বাবাকে ঠকেছিল। দাদু তাই একটু বুদ্ধি কাটিয়ে ওনাকে ওনার নিজের ঔষধের ফাঁক করেছি। বেশ করেছিস, খুব ভালো করেছিস। তোর বুদ্ধি তারিফ করতেই হয়। উচিত শিক্ষা দিছিস। আমরা সবাই তোর পক্ষে আছি, এগিয়ে যা। দৌলতী সেই তুলো বিক্রি করে বেশ ভালো টাকা পেল। আশাদরের সংসারে হাসি ফুটল। পরের মরশুমে দৌলতী আবার বড় সাহেবের কাছে গেল জমি চাইতে। বড় সাহেব মনে মনে ভাবলেন, এবার দৌলতীকে উচিত শিক্ষা দেবেন। তুই আমাকে বোকা পেয়েছিস। এবার থেকে ফসলের সবচেয়ে হালকা জিনিসটা নেব আমি, আর ভারী জিনিসটা নিবি তুই। এবার দেখি তুই কিভাবে বাঁচিস। ঠিক আছে হুজুর, আমি রাজি। দৌলতী এবার জমিতে ভাঙি চাষ করল। দিন রাত জল দিয়ে আর যত্ন করে সে বাঙির ফল। মাঠ ভরে গেল সবুজ আর বিশাল বিশাল সাইজের বড় রসালো ফসল।
পাকার পর বরসাহেব আর দিলদার মাঠে এলেন। বিশাল বিশাল বাঙি দেখে লোভ গেল। বড় সাহেবের জিহ্বায় জল চলে এসেছে। তিনি বাহ বাহ, বাঙ্গি ফলন তো বেশ জমেছে দেখেছি। বেশ জমিয়ে খাওয়া যাবে। দিলদার, বাঙ্গিগুলো গাড়িতে তুল। একটু দাঁড়ান বড় সাহেব, পাল্লায় তুলে দেখেন। আপনার শর্ত ছিল আপনি হালকাটা নেবেন। না, এটা হতে পারে না। আমি এই ঘাস পাতা দিয়ে কি করব? বড় সাহেব, এই মেয়ে তো দেখেছি বড্ড চালাক। এবারও আমাদের বোকা বানালো। বাঙ্গিগুলোও নিয়ে যাবে আর আমাদের কপালে জুটবে ওই শুকনো লতা পাতা। আমি আবার কি করলাম দিলদার? আমি তো শুধু আপনাদের শর্ত মেনেছি। দুবার হেরে গিয়ে বড় সাহেব অপমানে মরিয়া হয়ে উঠলেন। দিলদার, তারা ঠিক করবে এমন শর্ত দেবে যাতে কোনোভাবে চালাকি করতে না পারে। এবার আর বাড়ি হালকা নয়। এবার সোজা কথা শর্ত হল, গাছে যা ফল ধরে সেটা আমার, আর বাকি গাছ পাতা ডালপালা তোর। এবার দেখি তুই কিভাবে আমাকে ঠকাস। একদম ঠিক। এবার আর পাল্লার হিসেবে যাবই না। ফল আমাদের, গাছ তোর, ব্যাস। ঠিক আছে হুজুর, আমি রাজি। মাস কয়েক কেটে গেল। দৌলতী আর আশাদের হাড় ভাঙা পরিশ্রমে মাঠ ভরে গেল এক অদ্ভুত ফসল, পাট। ফসল তো ভালোই হয়েছে রে মা। পুরো মাঠ একেবারে সবুজে ভরে গেছে দেখে এলাম। কিন্তু আমার বুকের ভেতরটা বড্ড কাঁপছে রে। কেন বাবা, ভয়ের কি আছে? আমরা তো দিনরাত এক করে খেটেছি। ফসলও তো খুব সুন্দর হয়েছে। ভয় ওই বড় সাহেব নিয়ে রে মা। দুবার তোর কাছে ঠকে গিয়ে লোকটা নিশ্চয়ই এবার ফুঁস করে উঠবে। এবার না জানি কি বিপদ ডেকে আনে। শর্তটাও তো এবার ভারী অদ্ভুত দিয়েছে, শুধু ফলের ভাগ নিবে। তুমি একদম ভেবো না বাবা। ওই ধূর্ত বড় সাহেবের আর ওর ওই চামচা দিলদারকে আমি এমন দাওয়াই দিয়েছি, এবার ওরা বুঝবে গরিবের পিঠে লাথি মারলে কেমন লাগে। তুমি শুধু দেখো ওরা মাঠে এলে কেমন মজাটা হয়। অবশেষে ফসল কাটার দিন এলো। বড় সাহেব আর তার নায়েব দিলদার বুক ফুলিয়ে মাঠে এলো ফলের আশায়। তারা ভাবছে এবার আর কোনো চিন্তা নেই, সব ফল তাদের গোদামে উঠবেই। এবার আর এই ছোট মেয়েটা চালাকি করিয়া ঠকাইতে পারবে না। এমন শিক্ষা দিমু, বাবার মতো সাদামাটে নাম তো। আসুন হুজুর, আসুন। দিলদার, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ওদিকে মাঠের দিকে তাকিয়ে বড় সাহেবের চোখ হলো চড়ক গাছ। এই নিন বড় সাহেব, ফসলের অংশ থেকে এই যে আপনার ফল। এগুলো কি? এগুলো তো ছোট ছোট সর্ষের দানার মতো। এ কি ফল? এগুলোই পাটের ফল বড় সাহেব। আপনি তো ফলের ভাগ চেয়েছিলেন, তাই না? এই নিন আপনার পাটের ফল। আর আপনার শর্ত অনুযায়ী এই লম্বা লম্বা পাটের কাঠি আর সোনার মতো দামি পাটের আঁশগুলো যেহেতু গাছ, তাই এগুলো আমার। সেটি? বড় সাহেব, আমরা তো আবার হেরে গেলাম। এই পাটের ফলের তো কোনো দামই নেই বাজারে। এটা তো কেউ কিনবেও না। বড় সাহেব, আমি হেরে গেছি না, আপনি হেরে গেছেন। এবার বুঝছেন তো গরিবের কষ্ট কেমন লাগে? হেরে গেছি মা, হেরে গেছি। তোরে কাছে ক্ষমা চাই। তুই ঠিকই বলেছিস দৌলতী। আমি লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ তোর বুদ্ধির কাছে আমার হার হলো। আমাকে তুই ক্ষমা করে। বড় সাহেব লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন এই সাধারণ কৃষকের মেয়ের বুদ্ধির কাছে তার সমস্ত চালাকি ব্যর্থ। দিলদারও নিজের ভুল বুঝতে পারল। বড় সাহেব আর দিলদার গ্রামের সব চাষিদের কাছে ক্ষমা চাইলেন। অসীমপুর গ্রামের মানুষগুলো অনেক দিন ধরেই অন্যায়ের বোঝা বয়ে চলছিল। জমির মালিকানা, ফসলের ভাগ সবকিছুতেই ছিল বৈষম্য আর অবিচার। কিন্তু দৌলতীর সাহস আর বুদ্ধিমত্তা সেই অন্ধকার ভেঙে দিল। সে সত্যের পক্ষে দাঁড়িয়ে গ্রামের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিল। ধীরে ধীরে বদলে গেল গ্রামের চেহারা। খেতে হাসি, ঘরে শান্তি, মানুষের মুখে নতুন আশার আলো। এই বাস্তব জীবনের গল্প আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারলে পরিবর্তন সম্ভব। সাহস, ঐক্য আর ন্যায়ের শক্তিই পারে একটি সমাজকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে।
ভালো লাগলে একটুখানি লাইক আর সাবস্ক্রাইব করবেন।